হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। অনেক দিন হলো সেরকম কিছু আসছে না, তো ভাবছিলাম যে কী রিয়্যাক্ট করব। এই মুহূর্তে চলে এসছে সামনে একটা বেশ ভালো ভিডিও। আমার ইন্টারেস্টিং লাগলো ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা দেখে। বলছে দুনিয়ার সবথেকে বেশি রিমেক করা বাংলা সিনেমাগুলো। তো এখানে দেখা যাক অ্যাকচুয়ালি কোন মুভিগুলোর কথা বলেছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এই 9-10 মিনিটে সব মুভিগুলো তুলে ধরা আদৌ সম্ভব হয়েছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। শরীর বেজায় খারাপ, তো চলো এই শরীর খারাপ নিয়েই দেখা যাক। লেটস স্টার্ট। অল্পদিন মদ ধরেছ, সইতে পারবে না। कौन कम वक्त बर्दाश्त करने দেবদাস। সহ্য করতে পারবো বলে তো মদ খাইনি। সইব বলে তো মদ খাই নে, এখানে থাকবো বলে খাই। দুনিয়াতে এমন কিছু সিনেমা আছে যেগুলোকে দর্শক এত পরিমাণ ভালোবাসা দিয়েছে যে সেই সিনেমাগুলোকে যুগে যুগে 4 বার 5 বার এমনকি 20 বার পর্যন্ত রিমেক করা হয়েছে। আর এক এক দেশের এক এক ভাষার নায়করাও তাদের নিজেদের মতো করে নিজস্ব স্টাইলে তাদের দর্শকদের সামনে প্রেজেন্ট করেছে। ভাই লোক, আমাদের বাংলাদেশেও এমন কিছু সিনেমা রয়েছে যে প্রত্যেকটা সিনেমার প্রায় 5টা করে ভেরিয়েন্ট বা কপি রয়েছে, যেখানে সেই বিখ্যাত সিনেমাগুলোকে বাংলাদেশের নায়করাও নিজেদের মতো করে আমাদের দর্শকের সামনে প্রেজেন্ট করেছিল। ভাই লোক, আজকে আমি এমন কিছু সিনেমা নিয়ে আলোচনা করব যেই সিনেমাগুলোকে প্রথমে হলিউডে, তারপর সাউথ ইন্ডিয়ায়, তারপর বলিউডে, এমনকি কলকাতা সহ বাংলাদেশেও পরবর্তীতে রিমেক করা হয়েছিল। ভিডিও শেষে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে কোন সিনেমাটাকে কোন ইন্ডাস্ট্রি সবচেয়ে ভালো করে বানাতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়। কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য মাল্টিপল রিমেক বাংলা সিনেমা। নাম্বার 5 সিনেমা নিঃশ্বাস আমার তুমি। এই সিনেমাটার যাত্রাটা মূলত শুরু হয় 2005 সালে সাউথে। গল্পটা একেবারে সিম্পল। বড়লোক বাবার একমাত্র ছেলে তার ভালোবাসাকে জয় করার জন্য গ্রামে এসে কৃষি কাজ করে সবার মন জয় করে নেয়। সিনেমার গল্পটা দর্শকের এত পরিমাণ ভালো লেগে যায় যে তারপর সেটাকে তামিল স্টেটেই তার পরের বছরই রিমেক করা হয়। এরপর একে একে প্রায় বিভিন্ন ইন্ডাস্ট্রি মিলে প্রায় 7 বার এই সিনেমাটাকে বিভিন্ন ভাষায় রিমেক করা হয়। বলতে পারেন ভারতের এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যে ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটা রিমেক করা হয়নি। সর্বশেষ এটাকে হিন্দিতে রিমেক করেছিলেন। এই সিনেমার প্রথম সিনেমাকে যে ডিরেক্ট করেছিলেন সেই প্রভুদেবা। আর এই হিন্দি সিনেমাটার কোয়ালিটি ছিল সব সিনেমার চেয়ে বেটার। मुझे और सोना को अलग मत कीजिए। मैं सोना को आपसे भी ज्यादा प्यार करता हूँ। फांसी पे चढ़ने वाले की भी आखिरी ख्वाहिश पूरी की जाती है। आप मुझे एक मौका नहीं देंगे। কিন্তু আমাদের বাংলাদেশে এই সিনেমাটা সবচেয়ে বেশি আলোচনায় আসে 2007 সালে কলকাতায় রিমেক করার পর, যেখানে আই লাভ ইউ নামে এই সিনেমা দিয়েই কলকাতা ইন্ডাস্ট্রিতে দেবের মতো নায়কের ধামাকা এন্ট্রি হয়। বলতে পারেন এই সিনেমাটা ছিল আমাদের ছোটবেলার ইমোশন। আমি পূজাকে ভালোবাসি দাদা, আমাকে পূজার জীবন থেকে সরিয়ে দেবেন না দাদা। ফাঁসির আসামিকে তার শেষ ইচ্ছের কথাটা জিজ্ঞেস করা হয়, আর আপনি আমার ইচ্ছেটা শুনবেন না। পরবর্তীতে আবার আমাদের দেশের মেগাস্টার শাকিব খানকে দিয়েও 2010 সালে এই সিনেমাটাকে রিমেক করানো হয়। আর এইরকম একটা সুইট গল্প পেয়ে শাকিব খানও ফাটিয়ে দিয়েছিল, আর সিনেমাটাও হয়ে যায় ব্লকবাস্টার। অনেক বেশি ভালোবাসি আমি আশাকে। আমাদের দুজনকে আপনি আলাদা করে দেবেন না। ফাঁসির আসামি শেষ ইচ্ছা বিচারক পূরণ করার চেষ্টা করে, আর আপনি আমার কথাটা শুনবেন না। নাম্বার 4 সিনেমা ধোকা। এই সিনেমাটার যাত্রাটা শুরু হয় মূলত হলিউডে বিখ্যাত ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের মাধ্যমে, যেই সিনেমার নাম ছিল মেমেন্টো। এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে সিনেমাটাকে তামিল ইন্ডাস্ট্রিতে রিক্রিয়েট করা হয় সূর্যাকে দিয়ে। অসাধারণ একটা পারফরমেন্স ডেলিভার করেন তিনি। সিনেমায় আমরা এক বিশাল ইন্ডাস্ট্রির মালিকের অসমাপ্ত ভালোবাসার করুণ পরিণতির গল্প দেখতে পাই। এক ভয়ানক ঘটনার মাধ্যমে সে শর্ট টাইম মেমোরি ডিসঅর্ডার রোগে ভোগে, অর্থাৎ 15 মিনিট পর সবকিছু ভুলে যায়। मेरा नाम संजय संजय रामस्वामी, तेरा नाम लक्ष्मण, तू जहाँ भी है मैं तेरे लिए आ रहा हूँ। এই সিনেমাটাকে সবচেয়ে বেশি আলোচনায় এনে দেয় আমির খান তার গাজনি সিনেমার মাধ্যমে। আর তার এই সিনেমাটা সর্বপ্রথম বলিউডে 100 কোটি টাকা আয় করতে সফল হয়েছিল। তাই নয়, আমির খানের চুলের স্টাইলটিও সেই সময় একটা ফ্যাশন হয়ে যায়। मेरा नाम संजय है। क्या? संजय सिंघानिया। तुम्हारा नाम गजनी है। अपनी मौत का इंतजार कर, मैं आ रहा हूँ। তবে এই সিনেমাটাকে আমির খানের গাজনির আগেই বাংলাদেশে রিমেক করা হয়েছিল ধোকা নামে, যেখানে আমাদের দেশের মহানায়ক মান্না এই সিনেমাটিকে একটা দেশি ভাইব এনে দেয় তার আনবিলিভেবল পারফরমেন্সের মাধ্যমে। সিনেমাটা দেখে আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র কম বাজেট আর দুর্বল মেকিং এর জন্যই খুব বেশি আলোচনায় আসতে পারেনি, কিন্তু বাংলাদেশে কিন্তু এই সিনেমাটা সুপার হিট হয়েছিল সেই সময়। আমি কাউকে ক্ষমা করব না বন্যা।
নাম্বার 3 সিনেমা সুলতান। সর্বপ্রথম সুপারস্টার রজনীকান্ত স্যার এই সিনেমার যাত্রাটা শুরু করেন 1995 সালে, যে সিনেমার নাম ছিল বাসা। সিনেমার গল্পটা হলো একজন গ্যাংস্টার যে কিনা তার বাবার সাথে ওয়াদা করে গ্যাংস্টার লাইফ ছেড়ে ভালো হয়ে যায়, অটো চালিয়ে সংসার চালায়। কিন্তু সিনেমার একটা পর্যায়ে গিয়ে তার পরিবারের উপর অমানসিক অত্যাচার হওয়ার কারণে তার সেই পুরনো গ্যাংস্টারের রূপ সবার সামনে চলে আসে, আর সবাই জানতে পারে যে সে কি পরিমাণ একজন ভয়ানক গ্যাংস্টার ছিল। आपने सुना नहीं साहब ने क्या बोला? सिर्फ 2 मिनट अकेले में बात करनी है। मेरा नाम मानिक है, मेरा एक और नाम भी है। এই সিনেমাটাকে প্রায় 6 ইন্ডাস্ট্রিতে রিমেক করা হয়েছে। হিন্দিতে বিগ ব্রাদার নামে রিমেক করা হয়েছিল সানি দেওলকে দিয়ে, আর সিনেমায় তার স্টাইলটাও ছিল সবচেয়ে আলাদা। পরবর্তীতে এই সিনেমাটাকে কলকাতায় রূপ দেন নান আদার দেন ফাটাকেস্ট মিঠুন চক্রবর্তী। সে তার স্টাইলে অন্যভাবে এটাকে প্রেজেন্ট করেছিল, জাস্ট তার নিজের যে একটা অরা থাকে সেই ফাটাকেস্ট ভাইব বলতে পারেন, সে তার মতো করে সিনেমাটাকে একটা কলকাতার রূপ দিয়েছিল। স্যার আমি 1 মিনিট কথা বলতে চাই। স্যার আমার নাম রাজা, আর একটা নাম আছে। কিন্তু তার আগেই বাংলাদেশে এই সিনেমাটাকে একবার নয় দুইবার রিমেক করা হয়েছিল, যেখানে রুবেল তার নিজস্ব ভঙ্গিতে দর্শকের সামনে এসেছিলেন এবং সফল হয়েছিলেন। আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে, লোকে আমাকে বলতো। অন্যদিকে মান্নাকে দেখে মনে হয়েছে রজনীকান্তের পরে এই সিনেমাটিকে সব থেকে বেশি অ্যাগ্রেসিভ অ্যান্ড স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করতে পেরেছে মহানায়ক মান্নাই। কিন্তু ক্যামেরা কোয়ালিটির জন্য বারবার ধরা খেতে হয় বাংলা সিনেমাকে। ঠিক, এটা মানতে হচ্ছে। আমার নাম রাজা, আমার আর একটা নাম আছে সুলতান। আমি জানতাম নাম্বার না 2 এটা। সিনেমা উল্টা পাল্টা। এই সিনেমার তৈরিকারক হলেন ভারতের সবচেয়ে বড় ডিরেক্টর এস রাজামৌলি, যে রাবি তেজাকে নিয়ে 2006 সালে সর্বপ্রথম এই সিনেমাটি বানিয়েছিলেন। আর রাজামৌলি মানেই তো আমরা জানি ব্লকবাস্টার, যার কারণে সিনেমাটিও হয়ে যায় সুপার ডুপার ব্লকবাস্টার। এর ফলে সাউথ ইন্ডিয়াতে এই সিনেমাকে পরপর কয়েকবার রিমেক করা হয়। বলতে পারেন এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যারা এই সিনেমাটাকে রিমেক করে নাই। তবে পরবর্তীতে এই সিনেমাটাকে পুনরায় সবচেয়ে বেশি আলোচনা এনে দেয় বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার তার লাইফের অন্যতম ব্লকবাস্টার সিনেমা রাউডি রাথোর দিয়ে। সে এই সিনেমাটিকে তার নিজের মতো করে একটু কমেডি আন্দাজে দর্শকের সামনে প্রেজেন্ট করে। जिसने भी ये सोचा कि मैं डर गया वो साला अर्थी पे अपने घर गया। विक्रम राठौर। তারপর তারা এই স্টাইলটাকে পুরোপুরি কপি করার চেষ্টা করেছিলেন আমাদের প্রিয় বোমবাতা প্রসেনজিৎ। সত্যি কথা বলতে গেলে এই স্ক্রিন প্লের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রসেনজিৎ স্যারকে বেশ বেগ পেতে হয়েছে, তবে তাকে কিন্তু দেখতে খারাপ লাগেনি। আমি তোদের মতন ভাড়া করা গুন্ডা নই যে ভয় পেয়ে যাব। সিংহ, এসপি বিক্রম সিংহ। কিন্তু এই সিনেমাটাকে সর্বপ্রথম রিমেক করা হয় বাংলাদেশেই, যেই সিনেমায় মান্না রাবি তেজার মতোই সিরিয়াস টোনে সিনেমাটিকে হ্যান্ডেল করেছিল এন্ড সে পুরোপুরি সফল হয়েছিল, যার কারণে সিনেমাটিও হয়েছিল বাংলাদেশে সুপার হিট। আমি আমার মেয়ের কসম খেয়ে বলছি, ওদের আগে যদি আমি মরে যাই তাহলে আমার লাশ যেন শিয়াল কুকুরে খায়। তবে মজার আবার দুঃখের ব্যাপার, এই সিনেমাটিকে পুনরায় আবারও বাংলাদেশে রিমেক করা হয়েছিল আমাদের ববি আপাকে দিয়ে, যিনি এই সিনেমাটিকে পুরোপুরি কবর দিয়ে দিয়েছে। আমার ছেলের কসম দিয়ে বলছি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোরা কেউ এখান থেকে জীবিত যেতে পারবি না। বড্ড খেলো মনে হলো না। নাম্বার 1 সিনেমা দেবদাস। ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি রিক্রিয়েট করা সিনেমার নাম হলো দেবদাস, যাকে প্রায় 20 বারের উপর রিমেক করা হয়েছিল। তবে দিলীপ কুমারের পর এই সিনেমাকে সবচেয়ে বেশি আলোচনায় আনতে পেরেছিল শাহরুখ খান, আর আমি এই সিনেমায় তার অভিনয় দেখার পর থেকেই তার পাগলা ফ্যান হয়ে গিয়েছিলাম। এই সিনেমায় তার অভিনয় এতটা হার্ট ব্রেকিং ছিল যে যারা যারা এক বসায় সিনেমাটা দেখেছে তাদের চোখে পানি চলে এসেছে। कौन कम वक्त बर्दाश्त करने को पीता? हम तो पीते हैं कि यहाँ पर बैठ सके, तुम्हें देख सके, पारों को भुला सके। বিরহ প্রেমের এই সিনেমাটিকে কলকাতাও নির্মাণ করা হয়েছিল আমাদের প্রিয় প্রসেনজিৎকে দিয়ে। সেও তার মতো করে সিনেমাটিকে কলকাতার দর্শকের সামনে এনেছিল এবং তার অভিনয় মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল এই সিনেমায়। সহ্য করতে পারবো বলে তো মদ খাইনি, এখান থেকে উঠে যাওয়ার ক্ষমতা নেই বলে এখানে পড়ে থাকি। তবে আমাদের বাংলাদেশে এই সিনেমাটিকে বানানো হয় আমাদের শাকিব খানকে দিয়ে। আসলে শাহরুখ খানের দেবদাস দেখার পর এই সিনেমাকে অন্য কাউকে দিয়ে কল্পনাও করতে পারেনি, তবে শাকিব খানও কিন্তু তার সবটা দিয়ে চেষ্টা করেছিল। তবে সিনেমায় কোথাও না কোথাও কিছু একটা মিসিং ছিল। সইব বলে তো মদ খাই নে, এখানে থাকবো বলে খাই। আমার উঠে যাওয়ার ক্ষমতা থাকে না,
তাই এখানে বসে থাকি। তো ভাই লোক, আপনার কাছে কি মনে হয় এতগুলো সিনেমার মধ্যে কোন সিনেমাটা বাংলাদেশে খুব সুন্দর করে রিমেক করতে পেরেছে, আর কোন গল্পের সিনেমায় কোন ইন্ডাস্ট্রির কোন নায়কের অ্যাক্টিং আপনার কাছে সব থেকে পারফেক্ট লেগেছে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাবেন। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং অনেক কিছুই কভার করেছে এখানে। প্রচুর মুভি, সত্যি কথা বলতে প্রচুর মুভি আমাদের বাংলায় রিমেক করা হয়েছে, কিন্তু আমার কথা বলো, আমার বেস্ট লেগেছে যেটা রজনীকান্ত স্যার তামিলে এবং আমাদের কলকাতায় গুরু বলে যে মুভিটা এসেছিলো, যেটা আমাদের প্রিয় মিঠুন চক্রবর্তী বানিয়েছিলেন, এবং সেইটাই আবার মহানায়ক মান্না স্যার মানে রিমেক করা হয়েছিল। মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় মহানায়ক মান্না স্যার সেকেন্ড টাইম রিমেক করেছিল। মানে ফার্স্ট সাউথে এই মুভিটা বানানো হয় এবং তারপরেই মান্না স্যার এটা রিমেক করেন। তো সেখান থেকে মনে হলো আমার বেশি এনার্জেটিক লেগেছে মান্না স্যারের অ্যাক্টিংটা। কিন্তু সত্যি কথা বলতে, যেটা এই ভিডিওতেও বারবার বললো যে ধরা খেয়ে গেছে শুধুমাত্র ক্যামেরা কোয়ালিটি, মানে এক কথায় সিনেম্যাটোগ্রাফি খুবই কি বলবো পোর কোয়ালিটির ভিডিওগুলো আমার মনে হলো দেখে। বাট যদি অ্যাক্টিং স্কিল বা ইয়ের কথা বলো, অ্যাপিয়ারেন্সের কথা বলো, আমার কিন্তু প্রচুর এনার্জেটিক লাগলো মহানায়ক মান্না স্যারের অ্যাপিয়ারেন্সগুলো। গুরুও ভালো হয়েছিল। আমার গুরু, সত্যি কথা বলতে ছোটোবেলায় আমি গুরু দেখেছি মুভিটা এবং আমি প্রচুর বড় ফ্যান ছিলাম কি বলবো আমাদের মিঠুন চক্রবর্তী স্যারের, এবং রজনীকান্তেরও, অবশ্যই রজনীকান্ত স্যারেরও প্রচুর বড় ফ্যান ছিলাম। কিন্তু আমি সত্যি কথা বলতে যত মান্না স্যারের আমি অ্যাক্টিং দেখছি, আমি ইমপ্রেসড হচ্ছি যে মহানায়ক মান্না স্যার এমনি মানে এত মানুষ, বাংলাদেশের মানুষ এত কেন ভালোবাসে, আমি এইবারে বুঝতে পারছি। আর আমার মনে হয় যে শুধুমাত্র আমাদের বাংলার যে ইন্ডাস্ট্রি আছে সেটা বাজেটের দিক থেকে মার খায়, না হলে স্টোরি লাইন আপ বলো বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যারা অ্যাক্টার রয়েছে তারা কম কিছুতে যায় না বলিউডের থেকে, জাস্ট বিকজ ইনভেস্টার আসে না, ইনভেস্ট হয় না আমাদের এই বাংলা ঢালিউড বলো বা আমাদের টলিউড বলো, এই ইন্ডাস্ট্রিগুলোতে ইনভেস্টমেন্টের অভাব আছে এবং ইনফ্রাস্ট্রাকচারেরও অভাব আছে। অবশ্যই আমি ইনফ্রাস্ট্রাকচার অভাব, শুধু যে আমার ইনভেস্ট হয় না কেন, মেন হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে। তো ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম যদি মনে হয় ঠিক হয়, তো আগামী দিনে হয়তো ভালো ইনভেস্টার আসবে আমাদের দুই বাংলাতে, এইটাই আমরা আশা করতে পারি। তো তোমাদের কি মনে হয়, কোনটা তোমাদের মতে সবথেকে ভালো রিমেক ছিল? অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।